আমি আন্তরিকভাবে দুঃখিত, নেট কানেকশন ছিল না কারণ ইলেকট্রিসিটি চলে যাওয়াতে। তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ। এখন যদি দেখতে পারো, লেখাগুলো যদি ক্লিয়ার থাকে আমাকে একটু মেসেজ করো, কমেন্ট একটু দেখো। আচ্ছা, আমি আগের আলোচনায় ফিরে যাই। কি বলছিলাম যে তিনটা টাইপের শ্রেণীবিন্যাস: প্রাকৃতিক, কৃত্রিম এবং জাতিজনিত শ্রেণীবিন্যাস। প্রাকৃতিক শ্রেণীবিন্যাসের কথা কি বললাম, যে ব্যান্থামকার, যার শ্রেণীবিন্যাস তোমরা আগেও পড়ে এসছো হয়তো, সেটা মানে স্কুল লেভেলে হয়তো পড়ে, পড়ে ইন্টারমিডিয়েট লেভেলে হয়তো পড়ে আসতে হবে। যেটা যে বললাম যে প্রাকৃতিক শ্রেণীবিন্যাসটা, ব্যান্থামকার যে শ্রেণীবিন্যাসটা দিয়েছে, উনি বাহ্যিক বৈশিষ্ট্য যেটা ফুল ধারণের উপর ভিত্তি করে দুইটা ভাগে ভাগ করেছেন। একটা হচ্ছে অপুষ্প, যেটাকে আমরা ক্রিপ্টোগ্যামিয়া বলি, যে সমস্ত উদ্ভিদে ফুল হয় না, ফুল ধারণ করে না, সেগুলোকে বলা হয় ক্রিপ্টোগ্যামিয়া। এই অন্তর্ভুক্ত যেখানে হচ্ছে তিনটা, ওখানে আছে তিনটা অপুষ্পক উদ্ভিদের গ্রুপের মধ্যে: থ্যালোফাইটা, ব্রায়োফাইটা এবং টেরিটোফাইটা। থ্যালোফাইটা তোমরা পড়ে এসছো এলগি ফানজি, যেটা ফার্স্ট ইয়ারে তোমরা পড়ে এসছো প্রথম বর্ষে। এই এসে পেয়েছো কি, এই সেকেন্ড ইয়ারে এসে ব্রায়োফাইট এবং টেরিটোফাইট পেয়েছো। আর যেটা হচ্ছে এটা বললাম যে বায়োফাইট, টেরিটোফাইট, দুইটা হচ্ছে কি হায়ার ক্রিপ্টোগ্যামসও বলা হয়, যে উন্নত ধরনের অপুষ্পক উদ্ভিদ। এরপর আসলে যে সপুষ্পক উদ্ভিদের কথা বলছি, যেটা ফ্যানোরোগেমিয়া, সেটাতে আবার কি হচ্ছে যে এটাকে জিমনোস্পার্ম এবং হচ্ছে নগ্নোস্পার্ম, জিমনোস্পার্মি এবং এনজিওস্পার্মি দুইটা ভাগে ভাগ করা যায়। এটা কার শ্রেণীবিন্যাসের কথা বললাম, ব্যান্থামকারের শ্রেণীবিন্যাসের কথা বলছি। এই জিনিসগুলো আবার পরবর্তীতে যখন বলবো তখন হয়তো আরেকটু ডিটেলসে বলবো, জাস্ট একটু জেনে রাখো যে এক্সাম্পলের মধ্যে বলছি যে সপুষ্পক উদ্ভিদ বা ফুল ধারণ হয় যে উদ্ভিদগুলোকে, সেটাতে দুইটা ভাগে, একটা জিমনোস্পার্মি, একটা হচ্ছে এনজিওস্পার্মি। এনজিওস্পার্মকে আবার হচ্ছে বীজের উপর ভিত্তি করে, মানে কয়টা বীজ আছে বীজের উপস্থিতির উপর ভিত্তি করে একবীজপত্রী এবং হচ্ছে দ্বিবীজপত্রী, দুইটা টাইপে ভাগ করা যায়, দুইটা বিভাগে। বীজপত্রীকে আবার ডাইকোটিলিডনি, মনোকোটিলিডনি এবং হচ্ছে ডাইকোটিলিডনি এবং মনোকোটিলিডনি, এটা হচ্ছে একবীজপত্রী এবং দ্বিবীজপত্রী। সেই ডাইকোটিলিডনিকে আবার কি করা, তিনটা ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে পলিপ্যাটালি, বীজযুক্ত দল পুষ্প, পলিপ্যাটালি, গ্যামোপ্যাটালি এবং হচ্ছে মনোক্ল্যামিডি, তিনটা ভাগে ভাগ করা যায়। এটা এই ভাগটা কে করেছে, প্রাকৃতিক শ্রেণীবিন্যাসের এটা ব্যান্থামকার করেছে, যাকে বলা বাকে যিনি, এটা হচ্ছে যে একদম প্রথম দিককার কি শ্রেণীবিন্যাস, অঙ্গসংস্থানিক বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে। এরপর আসো যে কৃত্রিম শ্রেণীবিন্যাস। কৃত্রিম শ্রেণীবিন্যাসের ক্ষেত্রে হয় কি, যে একটি বা দুইটি বৈশিষ্ট্যের ভিত্তিতে যে শ্রেণীবিন্যাসটা করা হয় তাকে বলা হয় কৃত্রিম শ্রেণীবিন্যাস। কৃত্রিম শ্রেণীবিন্যাসের ক্ষেত্রে দেখা গেল যে একটা বা দুইটা বৈশিষ্ট্যের ভিত্তিতে যে শ্রেণীবিন্যাসটা করা হয় সেটাকে বলা হয় কৃত্রিম শ্রেণীবিন্যাস। এক্সাম্পল হচ্ছে থিওফাস্টাসের শ্রেণীবিন্যাস। থিওফাস্টাসের নাম তোমরা সবাই শুনে থাকবে। থিওফাস্টাস, তাকে কি বলা হয়, ফাদার অফ বটানি বলা হয়। উনি হিস্টেরিয়া প্ল্যান্টারাম, হ্যাঁ, তারপর হচ্ছে যে ইয়াতে ওনার একটা বিখ্যাত এন্টার অফ ইয়া বইটা, এই যে জিনিসগুলো উনার হচ্ছে যে প্রায় 450টা উদ্ভিদের উনি কি করেছে, যে লিপিবদ্ধ নাম লিপি করেছে, অনেকগুলো উল্লেখযোগ্য অবদানের জন্য, হ্যাঁ, তাকে বলা হয় কি ফাদার অফ বটানি বা উদ্ভিদ বিজ্ঞানের জনক বলা হয় থিওফাস্টাস। ওনার শ্রেণীবিন্যাসটা যে কৃত্রিম শ্রেণীবিন্যাস, সেটা একটা প্রাচীন টাইপের প্রাচীন শ্রেণীবিন্যাস, ঠিক আছে, যে যেটা বলা হয় কৃত্রিম শ্রেণীবিন্যাস। উনি উদ্ভিদকে কি করেছে, যে এটার তিনটা ভাগে, আয়ুষ্কাল বা জীবনকালের ভিত্তিতে উদ্ভিদকে কয়টা ভাগে ভাগ করেছে। একটা হচ্ছে উনি কৃত্রিম শ্রেণীবিন্যাস, যেটা থিওফাস্টাসের শ্রেণীবিন্যাস বললাম, যে উনি উদ্ভিদকে মোটামুটি কি কাণ্ডের স্বভাব বা প্রকৃতির উপর ভিত্তি করে তিনটা টাইপে ভাগ করেছে। একটা হচ্ছে বিরূপ। আমরা যখন প্র্যাকটিক্যালি ক্লাসে করব, মানে যখন আমরা ক্লাসে যাব তখন হয়তো আমরা প্র্যাকটিক্যালি এই জিনিসগুলো তোমাকে দেখাতে পারবো, যে প্র্যাকটিক্যাল নিয়ে আমরা হারবিরাম যখন তোমরা কালেকশন করবে তখন দেখবে যে বিরুদ্ধগুলোই তোমাদেরকে, বিরুদ্ধ টাইপের উদ্ভিদগুলোই হারবিরাম শীট করতে হচ্ছে, কালেকশন করতে হচ্ছে। তো উদ্ভিদে এটা কিসের উপর ভিত্তি করে, সাধারণত হচ্ছে যে উদ্ভিদের কাণ্ডের স্বভাব বা প্রকৃতির উপর ভিত্তি করে থিওফাস্টাস কি করেছে, সমস্ত উদ্ভিদকে তিনটা ভাগে ভাগ করেছে। একটা টাইপ হচ্ছে বিরুদ, যেটাকে বলা হয় হার্ব। আরেকটা টাইপ হচ্ছে গুল্ম বা শ্রাব। আরেকটা হচ্ছে ট্রি বা
বৃক্ষ। এই যে গুল্মর কথা বললাম, বৃক্ষের কথা বললাম, এই গুল্মের আগে আরেকটা টাইপ আছে যেটা হচ্ছে উপগুল্ম বা আন্ডারস্রাব। বিরুৎ, কোন উদ্ভিদগুলো বিরুৎ? মাটির কাছাকাছি যে উদ্ভিদগুলো থাকে, নরম কাণ্ড বিশিষ্ট লতানো যে উদ্ভিদগুলো, সেগুলোকে বলা হয় বিরুৎ। তোমরা রাস্তাঘাটে বলো, যে মাঠে বলো, আমাদের কলেজ এরিয়াতে, ঢাকা কলেজ এরিয়াতে প্রচুর পরিমাণে গাছ আছে। ইনশাল্লাহ আমরা যখন ক্লাসে যাব আমরা তোমাদের প্র্যাকটিক্যালি গাছগুলো চিনাবো। তো যে গাছগুলোর কথা বলছি, যে মাটির কাছাকাছি নরম কাণ্ড বিশিষ্ট যে গাছগুলো, সেটাকে বলা হয় বিরুৎ বলা হয়। এই বিরুৎকে আবার আয়ুষ্কাল কিংবা জীবনকালের ভিত্তিতে উনি কিভাবে ভাগ করেছেন, যে 3টা ভাগে ভাগ করেছেন। এক বর্ষজীবী, দ্বিবর্ষজীবী এবং বহু বর্ষজীবী। আচ্ছা, এটাতে গেল বিরুতের কথা বলছি, যে এক বর্ষজীবী যে সমস্ত উদ্ভিদগুলো কিনা জীবনকাল 1 বছরে ফুল ফল প্রদান করে, সেটাকে বলা হয় এক বর্ষজীবী। দ্বিবর্ষজীবী হচ্ছে যাদের জীবনকাল 2 বছরে তারা সেটা সম্পন্ন করে। বহু বর্ষজীবী এগুলো হচ্ছে যে জাম কাঁঠাল, এগুলো হচ্ছে কি বহু বর্ষজীবীগুলো তার হচ্ছে কয়েক বছর পর্যন্ত এটা জীবনকাল চলতে থাকে। আচ্ছা, এরপর আসো আন্ডারস্রাব এবং শ্রাব, যেটা বললাম যে গুল্ম, আর এইটা হচ্ছে উপগুল্ম, যেটা আন্ডারস্রাব। গুল্ম হচ্ছে ছোট বৃক্ষ আকারে যে ঝোপ জাতীয় যে গাছগুলো, অনেক শাখা প্রশাখ যুক্ত ঝোপ আকারের যে গাছগুলো, সেটাকে বলা হয় কি গুল্ম। গুল্মের থেকে অপেক্ষাকৃত ছোট আকারের যে গাছগুলো আছে, সেটাকে বলা হয় উপগুল্ম। যেমন হচ্ছে ক্যাসিয়া সোফেরা বা কলকা সুন্দা বলো, সেটা হচ্ছে উপগুল্ম। আর তোমরা যেটা দেখো যে ইকজোড়া, যার নাম হচ্ছে কি জবা, না সরি রঙ্গল, ইকজোড়া বলো, জবা, হিবিস্কাস, এই জাতীয় গাছগুলো হচ্ছে কি ইয়ার উদাহরণ, হচ্ছে গুল্মের উদাহরণ। যে ছোট ঝোপ আকারের যে গাছগুলো, সেগুলো হচ্ছে যেমন জবা বললাম, যেটা হিবিস্কাস, রঙন, ইকজোড়া, এগুলো হচ্ছে কি গুল্ম টাইপের উদ্ভিদ। এরপর আসো ট্রি। ট্রি হচ্ছে বৃক্ষ, একক কাণ্ড বিশিষ্ট যে উদ্ভিদগুলো, সেটাকে বলা হয় বৃক্ষ বলা হয়। এই হচ্ছে সংক্ষেপে এই জাস্টগুলো। আমরা ডিটেলসে তোমাদের যেটা সিলেবাসে আছে সেকেন্ড টপিকসে, ডারউইনের প্রি ডারউইনিজম ক্লাসিফিকেশন এন্ড হচ্ছে পোস্ট ডারউইনিজম ক্লাসিফিকেশন আমরা যাব মূল আলোচনায়। কিন্তু তার আগে তোমাকে একেবারে মানে ট্যাক্সোনমি যে একদম বেসিক যে জিনিসগুলো, সেটা জানার জন্য তোমাকে এই জিনিসগুলো বলা, যে তুমি প্রাকৃতিক কোনটা, কৃত্রিম টাইপের শ্রেণীবিন্যাস কোনটা, বা এই জিনিসগুলো জানবে না, সেটা হয় না। এই কারণে তোমাদেরকে ধারণা দেওয়া। ক্লাসে হয়তো আর একটু ডিটেলসে হয়তো বলা যেত, এখানে যেহেতু আমাদের অনেক কিছু লিমিটেশন, দেখা যায় যে হয়তো অতটা কতটুকু দিতে পারছি জানি না। তোমরা সবাই দেখতে পাচ্ছ কিনা, ক্লাসগুলো বুঝতে পারছো কিনা, সেটা আসলে আমি এখন বুঝতে পারছি না। তোমরা যা তবুও কমেন্টসে দিয়ে রেখো, আমি নেক্সট টাইম হয়তো সেটা কারেকশন করার চেষ্টা করবো ইনশাল্লাহ। আচ্ছা, যেটা বললাম আরেকটা টাইপ আছে কৃত্রিম শ্রেণীবিন্যাসের কথা বললাম, কি একটা বা দুইটা বৈশিষ্ট্যের ভিত্তিতে যে শ্রেণীবিন্যাসটা, সেটা হচ্ছে কৃত্রিম শ্রেণীবিন্যাস। উল্লেখযোগ্য হচ্ছে কিসের কথা বললাম, থিওফাস্টাসের শ্রেণীবিন্যাসের কথা বললাম। আরেকটা আছে লিনিয়াসের শ্রেণীবিন্যাস। লিনিয়াসের নাম শুনো নেই এমন কেউ নিশ্চয়ই নাই। ওনাকে কি বলা হয়, ক্যারোলাস লিনিয়াস, আধুনিক শ্রেণীবিন্যাস তত্ত্বের জনক। আরেকটা জনক বলা হয় দ্বিপদ নামকরণের। হ্যাঁ, দ্বিপদ নামকরণের প্রবর্তন প্রথম কিন্তু বলেছে যে জন রে কিন্তু সর্বপ্রথম দ্বিপদ নামকরণের প্রবর্তন করেন। হ্যাঁ, সোলোনাম, টিওরাসাম উদ্ভিদের নামকরণ উনি প্রথম করেছেন। কিন্তু দ্বিপদ নামকরণের জনক বলা হয় কাকে, যেটা লিনিয়াসকে। উনি 1753 সালে স্পেসিস প্লান্টেরাম নামক বইতে অসংখ্য উদ্ভিদ, প্রায় 6000 উদ্ভিদের 2টা পদযুক্ত নাম প্রদান করেছে, যার জন্য কি বলা হয় ওনাকে দ্বিপদ নামকরণ। তোমরা জানো যে 2টা পদ দ্বারা গঠিত নামকে কি বলা হয়, দ্বিপদ নামকরণ। ক্যারোলাস লিনিয়াস কি করেছে, যে শ্রেণীবিন্যাস উনি যে শ্রেণীবিন্যাসটা প্রদান করেছে, সেটা হচ্ছে যে পুংকেশরের ভিত্তিতে সমস্ত উদ্ভিদকে 24টি শ্রেণীতে ভাগ করেছে, যার মধ্যে কিনা 23টাই ছিল সপুষ্পক উদ্ভিদ এবং একটা হচ্ছে অপুষ্পক উদ্ভিদগুলো। ঠিক আছে, তো এই যে বললাম যে লিনিয়াসের শ্রেণীবিন্যাস, সেটাকে একটা মাত্র বৈশিষ্ট্য, সেটা পুংকেশরের বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে করা হয়েছে। তো এই যে বলছি যে কৃত্রিম শ্রেণীবিন্যাসের ক্ষেত্রে যে 1-2টা বৈশিষ্ট্যের ভিত্তিতে শ্রেণীবিন্যাস করা হয়েছে। ঠিক আছে,
এরপর আসো জাতিজনী শ্রেণীবিন্যাস, যেটাকে বলা হয় পোস্ট ডার্উইনিজম শ্রেণীবিন্যাস বলা হয় ক্লাসিফিকেশন। যে শ্রেণীবিন্যাসে কিনা অভিব্যক্তি বা বিবর্তনের ধারা অনুসরণ করে যে শ্রেণীবিন্যাসটা করা হয়েছে সেটাকে বলা হয় জাতিজনী শ্রেণীবিন্যাস। এই শ্রেণীবিন্যাসে আদি থেকে উন্নত বা সরল থেকে ক্রমান্বয়ে জটিল ধারাটা অর্থাৎ কিনা বিবর্তনের ধারা অনুসরণ করা হয়েছে এই শ্রেণীবিন্যাসটাতে। উল্লেখযোগ্য শ্রেণীবিন্যাস হচ্ছে আইক্লারের শ্রেণীবিন্যাস, তারপর হচ্ছে আচ্ছা কি বলছি যে জাতিজনী শ্রেণীবিন্যাসের ক্ষেত্রে যেটা হচ্ছে কিনা বিবর্তনের ধারা অনুসরণ করা হয়েছে যে শ্রেণীবিন্যাসে, সেটাকে বলা হচ্ছে যে ওই ব্যক্তির ধারা বা বিবর্তনের ধারা। এটা মূলত চার্লস ডারউইন 1859 সালে যখন তার অরিজিন অফ স্পিসিস বইটা প্রকাশ করলেন, যে বিবর্তন নীতিমালা বা বিবর্তন অভিব্যক্তি নিয়ে যে বইটা করেছেন, সেই বইয়ের প্রকাশিত হওয়ার পর এই শ্রেণীবিন্যাসগুলো, যে শ্রেণীবিন্যাসটা সেটাকে বলা হচ্ছে যে পোস্ট ডার্উইনিজম শ্রেণীবিন্যাস বা কি এটাকে জাতিজনী শ্রেণীবিন্যাস বলা হয়। তো এই শ্রেণীবিন্যাসের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে অগাস্ট উইলহেম একলারের শ্রেণীবিন্যাস, অ্যাংলার প্লান্টারের শ্রেণীবিন্যাস, বেসি, তাক্তাজান, হাচিনসন, ব্যানসন, এরকম অনেক শ্রেণীবিন্যাস উল্লেখযোগ্য শ্রেণীবিন্যাস রয়েছে, যার মধ্যে সবচেয়ে আধুনিক শ্রেণীবিন্যাসটা হচ্ছে কনকুইস্টের শ্রেণীবিন্যাস। তো এই হচ্ছে যে তিনটা টাইপের শ্রেণীবিন্যাস, যেটা বললাম যে প্রাকৃতিক, কৃত্রিম এবং হচ্ছে জাতিজনী শ্রেণীবিন্যাস, যেটা হচ্ছে আদি থেকে এই বর্তমান কাল অবধি পর্যন্ত শ্রেণীবিন্যাসকে তিনটা ভাগে ভাগ করা হয়েছে। আমরা পড়বো কি প্রি ডার্উইনিজম শ্রেণীবিন্যাস এবং হচ্ছে কি পোস্ট ডার্উইনিজম শ্রেণীবিন্যাস। আচ্ছা, প্রি ডার্উইনিজম শ্রেণীবিন্যাস কোনগুলো? যে শ্রেণীবিন্যাসগুলো, আবারও বলছি, যে ডারউইন, চার্লস ডারউইন উনি বিবর্তনের যে নীতিমালা প্রকাশ বই অরিজিন অফ স্পিসিস 1859 সালে অরিজিন অফ স্পিসিস দেওয়ার পরে পরবর্তীতে যে শ্রেণীবিন্যাসগুলো প্রকাশিত হয়েছে বা ওনার বিবর্তনের নীতিমালা অনুসারে যে শ্রেণীবিন্যাসগুলো করা হয়েছে সেটাকে বলা হয় জাতিজনী শ্রেণীবিন্যাস বা পোস্ট ডার্উইনিজম শ্রেণীবিন্যাস। এবং এই 1859 সালের পূর্বে যে শ্রেণীবিন্যাসগুলো, অর্থাৎ কিনা ডারউইন, যে শ্রেণীবিন্যাসগুলোতে ডারউইনের নীতিমালা অনুসরণ করা হয়নি, সেই শ্রেণীবিন্যাসগুলোকে বলা হয় প্রি ডারউইনিজম শ্রেণীবিন্যাস বা ডারউইন পূর্ব শ্রেণীবিন্যাস। ঠিক আছে, তো এই ডারউইন পূর্ব শ্রেণীবিন্যাসগুলোকে আবার 6টা পর্যায়ে ভাগ করা যায়। ঠিক আছে, আমরা আলোচনা করব পোস্ট ডারউইনিজমে যে শ্রেণীবিন্যাসগুলো আছে। অ্যাংলার প্লান্টল ডিটেলসে যাব, হাকিনসন তোমাদের সিলেবাসে যা আছে, অ্যাংলার প্লান্টল বলো, হাকিনসন বলো, বেসি বলো, ওই শ্রেণীবিন্যাসগুলো আমরা অবশ্যই পড়ব। তার আগে একটু বলে দিচ্ছি যে প্রি ডারউইনিজমে শ্রেণীবিন্যাসে কি আছে। এই যে প্রি ডারউইনিজম শ্রেণীবিন্যাস বললাম যে 1859 সালের আগ পর্যন্ত যে শ্রেণীবিন্যাসগুলো, এখানে এই শ্রেণীবিন্যাসগুলোকে 6টা পর্যায়ে ভাগ করা যায়। প্রথম পর্যায়টা দেখো, ছয়টা পর্যায়। এটা কিসের? এটা 1859 সালের পূর্বে। ঠিক আছে, এটা হচ্ছে 1859 সালের পূর্বে প্রি ডারউইনিজম, এটাকে 6টা পর্যায়ে ভাগ করা যায়। ঠিক আছে, প্রথম পর্যায়, দ্বিতীয় পর্যায়, তৃতীয় পর্যায়, চতুর্থ পর্যায়। আচ্ছা, এটাকে কতগুলো ধাপে ভাগ করা। প্রথম পর্যায়টা হচ্ছে যে প্রাচীনকাল। ঠিক আছে, প্রাচীনকাল এটা হচ্ছে যে খ্রিস্টপূর্ব 400 থেকে 20 খ্রিস্টাব্দ। হ্যাঁ, খ্রিস্টপূর্ব 400 থেকে 20, এইটাতে এই শ্রেণীবিন্যাস কালটা, যে শ্রেণীবিন্যাস কাল, সেটাকে বলা হচ্ছে
যে শ্রেণীবিন্যাসের প্রথম পর্যায় বা হচ্ছে কি প্রাচীন যুগ। ঠিক আছে, তাহলে প্রাচীন যুগের উল্লেখযোগ্য কি শ্রেণীবিন্যাস যে কাজগুলো হয়েছে উদ্ভিদ নিয়ে বা শ্রেণীবিন্যাস নিয়ে, তার মধ্যে একটা উল্লেখযোগ্য হচ্ছে এই যে থিওফাস্টাস নিয়ে বললাম তোমাদেরকে। খ্রিস্টপূর্ব 370 থেকে 285। ঠিক আছে, থিওফাস্টাস যে শ্রেণীবিন্যাসটা করেছে প্রাচীন যুগের একটা উল্লেখযোগ্য, এই যুগের যে উল্লেখযোগ্য প্রকাশনা বলো বা শ্রেণীবিন্যাস বলো সেটা হচ্ছে থিওফাস্টাসের শ্রেণীবিন্যাস। হ্যাঁ, উনি উনি যাকে বলা হচ্ছে যে ফাদার অফ বোটানি। উনি কি করেছে যে উদ্ভিদ বিজ্ঞানের যে প্রায় 480টা উদ্ভিদের কি করেছে যে নামকরণ করেছে বা লিপিবদ্ধ করেছে তার বইতে। এবং হচ্ছে যে হিস্টোরি তোমাদের হচ্ছে যে এই যে থিওফাস্টাসের উল্লেখযোগ্য একটা হচ্ছে যে এই ওনাকে বলা হচ্ছে কি যে ফাদার অফ বোটানি বলা হয় কাকে, থিওফাস্টাসকে। ঠিক আছে, এই সময়ের আরেক যুগ এইখানকার এই যুগের এক্সাম্পলের মধ্যে হচ্ছে একটা উল্লেখযোগ্য কি বললাম, থিওফাস্টাসের কথা বললাম। প্লিনি, তোমরা নাম শুনে থাকবে থিওফাস্টাস এবং হচ্ছে আচ্ছা কি বলেছি যে প্রাচীন যুগে যে কাজগুলো হয়েছে প্রথম পর্যায়ে সেটার মধ্যে হচ্ছে উল্লেখযোগ্য থিওফাস্টাস। তিনি হিস্টোরিয়া প্লান্টেরাম নামক বইতে প্রায় 480টি উদ্ভিদের কি লিপিবদ্ধ করেন, তথ্য লিপিবদ্ধ করেন। এবং ওনার অসংখ্য অবদানের জন্য উদ্ভিদ বিজ্ঞানে ওনাকে বলা হয় ফাদার অফ বোটানি। উনি আরো উল্লেখযোগ্য এনকোয়ারি অফ ইনটু প্লান্টস নামক বইতে উল্লেখযোগ্যভাবে এই যে উল্লেখযোগ্য সংখ্যক উদ্ভিদের কথা বলেছি যে লিপিবদ্ধ করেছেন তথ্য, সেটা হচ্ছে এনকোয়ারি ইনটু প্লান্টস বইতে করেছেন। এবং হচ্ছে যে উনি হিস্টোরিয়া প্লান্টেরাম ওনার একটা কি উল্লেখযোগ্য প্রকাশনা। প্লিনি, এই যুগের আরেকজন উল্লেখযোগ্য ট্যাক্সোনমিস্ট হচ্ছে প্লিনি এবং হচ্ছে ডায়াস্কোরাস। এটা হচ্ছে উল্লেখযোগ্য কোন কালের সময় কথা বলছি, প্রাচীন যুগের কথা বলছি, যে বা প্রথম পর্যায়ে। দ্বিতীয় পর্যায়ে আসো যেটাকে বলা হয় মধ্যযুগ বলা হয়। ঠিক আছে, শ্রেণীবিন্যাসের ইতিহাস কিছুটা এর মধ্যে জানা যায়। দেখো যে দ্বিতীয় পর্যায়ে যেটা মধ্যযুগের কথা বলছি, মধ্যযুগটা মূলত হচ্ছে যে হার্বালিস্টদের যুগ বলা হয়। কেন বলা হয়, এই সময়ে যে উদ্ভিদের যে ভেষজ গুণাবলী বা হার্বাল বা মেডিসিনাল যে প্লান্টস গুলো আছে, উদ্ভিদের ভেষজ গুণাগুণ সম্পন্ন যে উদ্ভিদগুলো তোমরা জানো, যে তোমরা যখন আরো ডিটেলস যখন পড়াবো আমরা পড়বো আবাদি উদ্ভিদ কোনগুলো, হ্যাঁ কোনগুলো আমাদের প্রয়োজনীয় যে ভেষজ উদ্ভিদ, যেমন হচ্ছে থানকুনি বলি, হ্যাঁ তারপর নিম বলি, ঠিক আছে, তারপর হচ্ছে তুলসী বলি। এই গাছগুলো হচ্ছে কি ভেষজ উদ্ভিদ। ঠিক আছে, যে এগুলো দিয়ে বিভিন্ন ধরনের কি তৈরি করা হয়, ভেষজ ওষুধ তৈরি করা হয়। মধ্যযুগটাকে বলা হয় হার্বালিস্টদের যুগ। এই সময়ে ইবনে সিনার নাম শুনুনি মনে হয়, এরকম কেউ নেই। তো ইবনে সিনা এই সময় যে উল্লেখযোগ্য যে বিজ্ঞানীদের মধ্যে, উদ্ভিদ বিজ্ঞানীদের মধ্যে ইবনে সিনার নাম উল্লেখযোগ্য। উনি কি করেছে যে আলকেমি নামক একটা গ্রন্থ প্রকাশ করেছে। আলকেমি কোনটা, ইবনে সিনা একজন মুসলিম বা মুসলমান। ইবনে সিনা একজন ছিলেন যে মুসলিম, একজন উদ্ভিদ বিজ্ঞানী ছিলেন। উনি ছিলেন, উনি হলে কি করেছে যে হার্বালিস্টদের মধ্যে, যেটা যুগটাকে বলা হয় মধ্যযুগটাকে, যেটাকে বলা হয় হার্বালিস্টদের যুগ। এই যুগে একটা উল্লেখযোগ্য হচ্ছে যে ইবনে সিনার একজন বিজ্ঞানী এই যুগের ক্ষেত্রে, যেটা বললাম যে, আর এটা হচ্ছে আলবার্ট ম্যাগনাস। মধ্যযুগের বিখ্যাত দুইজন কি উদ্ভিদ বিজ্ঞানী। আচ্ছা, আলকেমি
আলকেমি ইবনে সিনার একটা বিখ্যাত গ্রন্থ, যেখানে উনি অনেক ভেষজ উদ্ভিদের তত্ত্ব সম্পর্কে লিপিবদ্ধ করেছে। তো এই মধ্যযুগটাকে, দ্বিতীয় পর্যায়টাকে কি বলা হচ্ছে যে হার্বালিস্টদের যুগ। এই সময় ভেষজ উদ্ভিদ সম্পর্কে অনেক দূর অগ্রসর হয়েছে, গবেষণা অনেক দূরে গিয়েছে। এই সময় ইবনে সিনা তার আলকেমি গ্রন্থটা প্রকাশ করেছে এবং অনেক ভেষজ উদ্ভিদের গুণাগুণ সম্পর্কে বা অনেক কিছু জানা সম্ভব হয়েছে। এই যুগে আরেকজন উল্লেখযোগ্য যিনি, যার কথা না বলি না, আলবার্ট ম্যাগনাস। ঠিক আছে, এরপর আসো তৃতীয় পর্যায়ে। তৃতীয় পর্যায়টাকে মূলত বলা হচ্ছে, এই যে তৃতীয় পর্যায়, সেই পর্যায়টাতে হচ্ছে বলা হয় যে প্রাথমিক ট্যাক্সোনমিস্টদের যুগ বলা হয়। এই সময়টাতেই মূলত যে প্রাকৃতিক যে মানে প্রাথমিক যে প্রথম দিকে যে ট্যাক্সোনমিস্টদের যুগ, যে প্রাকৃতিক শ্রেণীবিন্যাসের যুগ শুরু হয়, মানে বলা হয় যে তৃতীয়, মানে শুরু হচ্ছে যেটা, যে প্রাথমিক ট্যাক্সোনমিস্টদের যুগ শুরু হয় তৃতীয় পর্যায়ে। এই পর্যায়ে উল্লেখযোগ্য আছে সিসালপিনো, সিসালপিনো, তারপর হচ্ছে আমার লেখা কি দেখা যাচ্ছে কিনা আমি বুঝতে পারছি না আসলে। আজকে একটু নেট প্রবলেম করাতে ঝামেলা হয়ে গেছে আসলে, সরি এগেন। আচ্ছা, এই যে ক্যাসপার বহিন এবং জ্যা বহিন, এরা কিন্তু দুই ভাই। ঠিক আছে, সিসালপিনো, জ্যা বহিন, ক্যাসপার বহিন। আরেকজন বিজ্ঞানী আছে এই যুগে, দ্বিতীয় পর্যায়ে যে বিজ্ঞানীগুলো, ওনাদের মধ্যে হচ্ছে উল্লেখযোগ্য জন রে। ঠিক আছে, জন রে একজন, উনিও কি করেছে যে সর্বপ্রথম কি করেছে যে সোলোনাম টিউবারাসাম নামটা, উদ্ভিদের সোলোনাম টিউবারাসাম কিসের নাম জানো? বৈজ্ঞানিক নাম আলু, গোল আলু, যেটা আমরা রেগুলার সবজি হিসেবে খেয়ে থাকি। সেই গোল আলুর বৈজ্ঞানিক নাম হচ্ছে সোলোনাম টিউবারাসাম, যেটা একটা দ্বিপদ নামকরণ। উনি প্রথম সেটা প্রবর্তন করেছেন, এই নামটা দিয়েছেন। সেই হিসেবে বলা যায় যে দ্বিপদ নামকরণের প্রবর্তক প্রথম কে করে? জন রে। ঠিক আছে, আচ্ছা আমি যে এই যে বললাম বিভিন্ন যুগের যে শ্রেণীবিন্যাসবিদদের নাম বলছি বা উদ্ভিদ বিজ্ঞানীদের নাম বলছি, তোমরা খেয়াল করছো তো সব এগুলো? এটা আসলে কি একটা, এরপর দেখো যে প্রথম পর্যায়ের কথা বললাম, দ্বিতীয় পর্যায়, তৃতীয় পর্যায়, এখন চতুর্থ পর্যায়। চতুর্থ পর্যায় হচ্ছে লিনিয়াসের যুগটাকে বলা হচ্ছে যে চতুর্থ পর্যায়। এই সবই হচ্ছে কিন্তু ডারউইনের যে বিবর্তনবাদ নীতি বা বিবর্তনের যে অরিজিন অফ স্পিসিস, সেটা প্রকাশের আগে। ঠিক আছে, লিনিয়াসের শ্রেণীবিন্যাসটা এই যুগে সবচেয়ে চতুর্থ পর্যায়ে যে ভাগটা, সেটা হচ্ছে সবচেয়ে উল্লেখযোগ্য কাজটা হয়েছে যে লিনিয়াস যে শ্রেণীবিন্যাসটা প্রদান করেছেন, সেই শ্রেণীবিন্যাসটা। এটা হচ্ছে কি বলেছিলাম যে উনি, এই লিনিয়াসের অনেক উল্লেখযোগ্য কাজ আছে। হ্যাঁ, ওনাকে তো বলা হয় যে আধুনিক শ্রেণীবিন্যাসের জনক বলা হয়, ওনাকে দ্বিপদ নামকরণের প্রবর্তক বলা হয়। উনার আগে আরো অনেকেই, যেমন যে থিওফ্রাস্টাসের কথা বললাম, জন রের কথা বললাম, তারা কি করেছে যে উদ্ভিদের অনেক বৈজ্ঞানিক নাম প্রদান করেছেন, কিন্তু তিনি সবচেয়ে বেশি সংখ্যক উদ্ভিদের দ্বিপদ নাম, দুইটা পর্যাপ্ত নাম প্রদান করেছেন। সবচেয়ে বেশি সংখ্যক 6000 উদ্ভিদের দ্বিপদ নাম করেছেন। কয় হাজার বললাম? প্রায় 6000 উদ্ভিদের দ্বিপদ নামকরণ করেছে। কোথায়? 1753 সালে স্পিসিস প্লান্টেরাম নামক বইতে। কে করেছে? লিনিয়াস। ঠিক আছে, সবচেয়ে বেশি সংখ্যক প্রায় 6000 উদ্ভিদের কি নামকরণ করেছে। এছাড়া দেখো যে প্রায় 600 উদ্ভিদের নাম করেছে। আর হচ্ছে 1700 এই নামটা কিন্তু তোমরা দুই জায়গায় পেয়েছো, তাই না? হিস্টোরিয়া প্ল্যান্টেরাম, ঠিক আছে, কোনো কনফিউশন না, দুই জায়গায় দুইজনই এই নামটা, এই নামে বই লিখেছেন। হিস্টোরিয়া প্ল্যান্টেরাম নামক বইটা বেন্থাম হুকারের কথা বলেছি, না সরি, থিওফ্রাস্টাসের কথা বলেছি। 1737 সালে লিনিয়াস এই বইটা লিখেছেন, হিস্টোরিয়া প্ল্যান্টেরাম। উনি আরো অনেকগুলো বই লিখেছেন, যেমন জেনারেল প্ল্যান্টেরাম, তারপর কিটিকা বোটানিকা, তারপর স্পিসিস প্ল্যান্টেরাম। উদ্ভিদ বিজ্ঞানের ক্ষেত্রে লিনিয়াসের অসংখ্য অবদান রয়েছে। সেই অবদানের জন্য উনাকে বলা হয় আধুনিক শ্রেণীবিন্যাস তত্ত্বের জনক। উদ্ভিদ বিজ্ঞানে বিশেষ করে শ্রেণীবিন্যাসের ক্ষেত্রে ওনার অনেক উল্লেখযোগ্য ভূমিকা বা অবদান রয়েছে। এরপর আসো পঞ্চম পর্যায়। ঠিক আছে, পঞ্চম পর্যায়টাকে বলা হয় যে লিনিয়াস পরবর্তী যুগ, এবং এই যুগটাকে বলা হয় যে
প্রাকৃতিক শ্রেণীবিন্যাস যারা প্রদান করেছেন, যে প্রাকৃতিক শ্রেণীবিন্যাসের যুগ বলা হয় কোনটাকে, পঞ্চম পর্যায়টা। এই পর্যায়ে আমি আচ্ছা তোমরা এখানে এই নামটা একটু কমন পেয়েছো তাই না? এই নামটা এপিডি ক্যান্ডলি, আমি প্রথম ক্লাসে বলেছিলাম। কে কে উনি, কে এই এপিডি ক্যান্ডল? কে? ফরাসি বিজ্ঞানী এপিডি ক্যান্ডল 1813 সালে, হ্যাঁ 1800 সালে সর্বপ্রথম কি করেছেন উনি, যে শ্রেণীবিন্যাসের কি যে শব্দটা, যেটা ট্যাক্সোনমি শব্দটা সর্বপ্রথম প্রদান করেছেন কে? ফরাসি বিজ্ঞানী এপিডি ক্যান্ডল। আচ্ছা, যেটা বলছিলাম যে পঞ্চম পর্যায়ে এই যে পি ডায়োনিজমের কালগুলো বলছি, যে পঞ্চম পর্যায় মানে বিভিন্ন ধাপগুলো বললাম। প্রথম পর্যায়ে যেটা ছিল প্রাচীন যুগ, দ্বিতীয় পর্যায়ে যেটাকে বলা হয় মধ্যযুগ বা হার্বালিস্টদের যুগ, তৃতীয় পর্যায়ে তারপর হচ্ছে যেটা প্রাথমিক ট্যাক্সোনমিস্টদের যুগ, প্রাইমারি চতুর্থ পর্যায়ে লিনিয়াসের যুগটাকে বলা হয়। পঞ্চম পর্যায়ে যেটাকে হচ্ছে যে প্রাকৃতিক যে শ্রেণীবিন্যাস প্রদান করা হয়েছে সেই যুগটাকে বলা হয় প্রাকৃতিক শ্রেণীবিন্যাসের যুগ বলা হয়। এখানে উল্লেখযোগ্য হচ্ছে মাইকেল অ্যাডামসন, উনি সর্বপ্রথম প্রাকৃতিক শ্রেণীবিন্যাস সম্পর্কে ধারণা দেন। কে? মাইকেল অ্যাডামসন। তারপর যে ল্যামার্ক, হ্যাঁ তারপর হচ্ছে যে আরো আছে এই যুগের কি বলেছি, বেন্থাম হুকার, এপিডি ক্যান্ডল যার কথা বলছিলাম, এপিডি ক্যান্ডল এই উনি প্রথম 1813 সালে কি করেছে, শ্রেণীবিন্যাস ট্যাক্সোনমি শব্দটি এই ফরাসি বিজ্ঞানী সর্বপ্রথম কি প্রবর্তন করেছেন। ঠিক আছে, এটা প্রথম ক্লাস আমি মনে হয় বলেছি তোমাদেরকে, নিশ্চয়ই তোমাদের খেয়াল আছে। এরপর আসো ষষ্ঠ যুগ। কয়টা বলেছি, এই যে পিরিয়ডিজমকে এই কয়টা ভাগ, এবং ষষ্ঠ যুগটাই হচ্ছে যে ওই সময়টাতে ডারউইনের যে 1859 সালে অরিজিন অফ স্পিসিস নামক বইতে বিবর্তনের উপর সম্পর্কে বলেছে বা বিবর্তন মতবাদ দিয়েছে, তার বেসিসে পরবর্তীকালে যে লিনিয়াস পরবর্তী শ্রেণীবিন্যাস বা প্রাকৃতিক শ্রেণীবিন্যাস পরবর্তী যে এই শ্রেণীবিন্যাসগুলো যেটা যে ষষ্ঠ পর্যায়ে শুরু হয়েছে, সেটা হচ্ছে যে জাতিজনী শ্রেণীবিন্যাসের কালটা শুরু হয়েছে। ঠিক আছে, ষষ্ঠ পর্যায়ে 1859 সালের পরে যেটা হচ্ছে পোস্ট ডারউইনিজম বলা হয়, যেটাকে অভিব্যক্তি যে শ্রেণীবিন্যাসটাতে বিবর্তনের ধারা বা অভিব্যক্তির ধারা অনুসরণ করা হয়েছে। ঠিক আছে, তো এইখানে আসো যে এই যে বললাম যে জাতিজনী শ্রেণীবিন্যাস অভিব্যক্তির ধারা অনুসরণ করা হয়। উল্লেখযোগ্য বলেছি অগাস্ট উইলহেম অ্যাংলার পান্টল, তারপর হচ্ছে বেসি, হাচিনসন, তাকতাজান, ওনাদের অনেক উল্লেখযোগ্য ওই প্রমুখ বিজ্ঞানীদের কি শ্রেণীবিন্যাসগুলো জাতিজনী শ্রেণীবিন্যাসের ক্ষেত্রে উল্লেখযোগ্য। ঠিক আছে, আমি আজকে তোমাদের জাতিজনী শ্রেণীবিন্যাস শুরু করতে চাচ্ছি। একটু শুরু করি, যেহেতু মাঝখানে আমার একটু আসলে গ্যাপ পড়ে গিয়েছে, যেটার জন্য আমি আবার মানে তোমরা কিছুক্ষণ দেখতে পাওনি, ক্লাসটা গ্যাপ পড়ে গিয়েছে আসলে, এর জন্য আজকে জাস্ট একটু টাচ দিয়ে যাবো, হয়তো একটা ক্লাসে শেষ হবে না এটা। অ্যাংলার পান্টল দুজন জার্মান বিজ্ঞানী। আচ্ছা, আমি এটা বলার আগে একটু মানে বলিনি, এই জাতিজনী শ্রেণীবিন্যাসের মধ্যে তোমাদের সিলেবাসভুক্ত যেটা আছে যে অ্যাংলার পান্টল শ্রেণীবিন্যাস, বেসিস শ্রেণীবিন্যাস, হাচিনসন শ্রেণীবিন্যাস, আমরা এই তিনটা শ্রেণীবিন্যাস পড়বো ইনশাআল্লাহ। একটা ক্লাসে সম্ভব না, ধারাবাহিকভাবে কয়েকটা ক্লাসে এই শ্রেণীবিন্যাসগুলো পড়বো, তোমরা অবশ্যই সেটা ফলো করবে। ক্লাসে হয়তো আমি লিখিয়ে দিতে পারতাম, এক্ষেত্রে তো সেই সুযোগটা নাই, কিন্তু যখন আমি পড়বো ক্লাসগুলো হয়তো পরবর্তীতে থেকে যাবে, লাইভ ইয়াতে গেলে তোমরা ফেসবুকে গেলে ক্লাসগুলো ফলো করবে এবং সেই অনুযায়ী চেষ্টা করবে নোট ডাউন করার জন্য। আমি যতটুকু সম্ভব যতটুকু পুরোপুরিটাই দিয়ে দেওয়ার, মানে ক্লাসিফিকেশন কিভাবে পড়তে হবে, ক্লাসিফিকেশন পড়ার আগে কিছু নিয়ম আছে, যেমন বইয়ে তোমরা হয়তো দেখবে যে অনেকটু ডিটেলস দেখে হয়তো অনেক সময় অনেকে বলে যে ক্লাসিফিকেশনটা একটু কঠিন হয়ে যায়, আসলে অতটা কঠিন না, তোমরা পড়লে তোমাদের কাছে সহজ হয়ে যাবে। তো ক্লাসিফিকেশন পড়ানোর আগে আমি বলছি যে ক্লাসিফিকেশন পড়তে গেলে প্রথমে কি করতে হবে, কয়েকটা অংশে বিভাগ করা যায় এটাকে। প্রথমে হচ্ছে ইন্ট্রোডাক্টরি কথা, প্রথমে কি থাকবে, একটা ইন্ট্রোডাক্টরি কথা, ভূমিকা থাকবে ক্লাসিফিকেশনের মধ্যে, যেটা ভূমিকাতে
কে প্রদান করেছে, কবে প্রদান করেছে, কোনো বই বা প্রকাশনা থাকলে সেটা উল্লেখ থাকতে হবে শ্রেণীবিন্যাসের ক্ষেত্রে। হ্যাঁ, আবার কি থাকতে হবে, এরপর শ্রেণীবিন্যাসে দ্বিতীয় অংশটুকু থাকবে কি নিয়ম বা নীতিমালা। সহজ করে বলি যে দেখো, নীতিমালা থাকবে। নীতিমালা মানে কি, যে সমস্ত বৈশিষ্ট্যর ভিত্তিতে শ্রেণীবিন্যাসটা করা হয়েছে, হ্যাঁ, বা কোন কোন নীতির উপর ভিত্তি করে শ্রেণীবিন্যাসটা করা হয়েছে সেটাকে বলা হচ্ছে যে নীতিমালা। এরপর আসো পরের পোর্শনটাতে থাকবে পরিলেখ। ঠিক আছে, পরিলেখ তো থাকবে হচ্ছে শ্রেণীবিন্যাসটাকে কয়টা ভাগে ভাগ করা হয়েছে, তারপর হচ্ছে যে এটা কোন কোন বিভাগের অন্তত কয়টা ভাগে কয়টা শ্রেণীতে ভাগ করেছে, মোটামুটি একটা ছক আকারে শ্রেণীবিন্যাসটা থাকবে। এরপর আসল যে শ্রেণীবিন্যাসে আবৃত্তিবীজী উদ্ভিদে বা উদ্ভিদের উৎপত্তি এবং সহজ করে বলি যে উৎপত্তি ও অভিব্যক্তি, অরিজিন অ্যান্ড ইভলিউশন। তারপর থাকবে কি সমালোচনা। প্রত্যেকটা জিনিসেরই কি ভালো মন্দ দুটা দিকে আছে, সমালোচনা বা দোষ এবং ত্রুটি। ঠিক আছে, সরি, দোষ ত্রুটি বা গুণ, আমরা কি বলতে পারি দোষ গুণ, বা ভালো দিক মন্দ দিক কিংবা সুবিধা অসুবিধা যাই বলি না কেন। তো শ্রেণীবিন্যাসের ক্ষেত্রে তোমরা যে জিনিসটা ফলো করবে সেটা হচ্ছে যে প্রথমে ইন্ট্রোডাক্টরি কথা বলবে, লিখতে হবে, নীতিমালা লিখতে হবে, পরিলেখ, উৎপত্তি এবং অভিব্যক্তি, যেটা হচ্ছে কারণ এই শ্রেণীবিন্যাস অন্য শ্রেণীবিন্যাসগুলোতে আসলে উৎপত্তি এবং অভিব্যক্তির ধারাটা অনুসরণ করা হয়নি সঠিকভাবে, কিন্তু এই আত্মাতে ধরো যে অন্যান্য শ্রেণীবিন্যাস যেটা বললাম যে প্রাকৃতিকের ক্ষেত্রে কৃত্রিমের ক্ষেত্রে উৎপত্তি এবং অভিব্যক্তি ধারা অনুসরণ করা হয়নি, কিন্তু জাতিজনী শ্রেণীবিন্যাসে এই পয়েন্টটা পাবে উৎপত্তি এবং অভিব্যক্তি। কারণ হচ্ছে কি সেখানে তোমাদের হচ্ছে যে উৎপত্তি যে ডারউইনের শ্রেণী যেটা কথা বললাম যে ডারউইনের বিবর্তন বা অভিব্যক্তির উপর ভিত্তি করে করা হয়েছে, এই ডারউইনের বিবর্তনবাদ মতবাদের প্রকাশের পরে শ্রেণীবিন্যাসগুলো করা হয়েছে, যার জন্য এখানে কি উৎপত্তি বা অভিব্যক্তি বা বিবর্তনের ধারাটা অনুসরণ করা হয়েছে। সেই হিসেবে এখানে উৎপত্তি এবং বিবর্তন অভিব্যক্তিটা কি পাওয়া মানে জানতে পারা যায়। এরপর আসুন সমালোচনা। এই যে শ্রেণীবিন্যাসগুলো বলছি যে এইগুলো শ্রেণীবিন্যাসগুলো সাধারণত দেখা যাচ্ছে যে ভালো দিক এবং মন্দ দিক দুইটাই আছে। এই যে অ্যাংলার প্লান্টলের শ্রেণীবিন্যাস আমি আজকে শুরু করব না, যেহেতু প্রথম দিকে একটু গ্যাপ হয়ে গেছে, আমি সেই অংশটুকু আমি আবার একটু রিভিউ যাব, দেন আমি নেক্সট ক্লাসে এটা শুরু করবো। আজকে যদি আমি শুরু করি এটা হয়তো শেষ করতে পারবো না, এবং একসাথে না পড়ালে ক্লাসটা তোমরা এটা গ্যাপ পড়ে যাবে এবং ভালোভাবে হয়তো বুঝতে পারবে না। জাস্ট কারণে আমি এটা এই ফরম্যাটটা তোমার বলে রাখছি যে সব শ্রেণীবিন্যাসের ক্ষেত্রেই, হ্যাঁ, সব ধরনের শ্রেণীবিন্যাসের ক্ষেত্রে এই ফরম্যাটটা তোমাকে ফলো করতে হবে। আর এটার একটা ব্যাপার আছে এখানে আরেকটু বলে রাখি যে তোমাদের হয়তো কোশ্চেনের ধারাটা কিরকম আসে, সেটা হচ্ছে সেক্ষেত্রে হচ্ছে যে অনেক সময় আসে যে অ্যাংলার প্লান্টলের শ্রেণীবিন্যাসটা লিখো, বা বেসিস শ্রেণীবিন্যাস লিখো, বা অনেক সময় আসতে পারে যে অ্যাংলার প্লান্টলের শ্রেণীবিন্যাসের সাথে বেসিস শ্রেণীবিন্যাস বা হাতিনসনের শ্রেণীবিন্যাসের তুলনা করো বা পার্থক্য লিখো। অথবা কোশ্চেনটা এভাবেও আসতে পারে যে অ্যাংলার প্লান্টলের শ্রেণীবিন্যাসের নীতিমালা লিখো কিংবা পরিলেখ লিখো, বা অ্যাংলার প্লান্টলের শ্রেণীবিন্যাসে আবৃত্তিবীজী উদ্ভিদের উৎপত্তি এবং বিবর্তন সম্পর্কে লিখো, কিংবা আসতে পারে শুধু অ্যাংলার প্লান্টলের সমালোচনা। নট অনলি অ্যাংলার প্লান্টল, এটা আসতে পারে বেসি দিয়ে বা হাতিনসন দিয়ে বা তাক্তাজান কনকুইস্ট, এরিয়ায় যে কোনোভাবে এটাকে আসতে পারে এই কোশ্চেনগুলো, এবং আসে প্রতিবারই ক্লাসিফিকেশনগুলো আসে, এবং তোমরা খুব মনোযোগ দিয়ে এটা পড়বে। আমি চেষ্টা করবো সবগুলো সুন্দরভাবে তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য। অবশ্যই তোমাদেরকে সেটা ফলো করতে হবে, না ফলো করলে তো আর পারবে না। আসলে যেটা হচ্ছে যে এই যে শ্রেণীবিন্যাসের যে এই কথাটা বলা, এটা সব ক্ষেত্রে এবং হচ্ছে অবশ্য মাসবি তোমাদেরকে এটা কি করতে হবে, ফলো করতে হবে সবগুলো শ্রেণীবিন্যাসের ক্ষেত্রে, এরকম করে আসতে পারে। তো নেক্সট ইয়াতে আমি অ্যাংলার প্লান্টল পড়াবো ইনশাল্লাহ। আর আজকে ক্লাস শেষ করার আগে যেহেতু একটু গ্যাপ হয়ে গেছে, আসলে প্রথম দিকের কথাগুলো আমি আবার একটু রিপিট করি। আমি পড়িয়েছিলাম তোমাদেরকে, কি শুরু করেছিলাম ট্যাক্সোনমি দিয়ে। ট্যাক্সোনমিটা কি ছিল, যে বলেছি যে আরবার ক্রম্বি কি বলেছে, শ্রেণীবিন্যাসে একটা সুন্দর একটা সংজ্ঞা দিয়েছিল। জীবের হচ্ছে সাদৃশ্য এবং বৈসাদৃশ্যের ভিত্তিতে জীবের যে বিজ্ঞান ভিত্তিক যে আলোচনা বা গবেষণা, সেটাই হচ্ছে কি শ্রেণীবিন্যাস। আসলে বিজ্ঞানের যে শাখায় শ্রেণীকরণ নিয়ে আলোচনা করা হয়, অনুশীলন করা হয়, সেটা হচ্ছে কি শ্রেণীবিন্যাস তত্ত্ব। ঠিক আছে, প্ল্যান্ট ট্যাক্সোনমি বলা হয়, উদ্ভিদ শ্রেণীবিন্যাস তত্ত্ব উদ্ভিদের ক্ষেত্রে আমরা যেটা বলছি যে উদ্ভিদের ক্ষেত্রে। এরপর আসলে সিস্টেমেটিক বলেছি। সিস্টেমেটিকটা কি? সিস্টেমেটিকটা হচ্ছে তোমার
কি এটা একটা বৃহৎ পরিসরে আসলে তোমাদেরকে আবারও বলছি যে তোমরা সিস্টেমেটিক এবং ট্যাক্সোনমি দুইটার পার্থক্য ছোট কোশ্চেনের জন্য অবশ্যই পড়বে এবং পড়বে তোমরা আমাদের ইনশাল্লাহ যখন পরিস্থিতি ভালো হবে, হ্যাঁ আমরা কলেজে যাবো ইনশাল্লাহ, তখন হয়তো খুব বেশি একটা সময় পাওয়া নাও যেতে পারে, ইনকোর্স হয়তো শুরু হয়ে যাবে। আমি তোমাদেরকে এখনই বলে দিচ্ছি যে এই পড়াগুলো অবশ্যই তোমরা দেখে নিবে। সিস্টেমেটিক অ্যান্ড কি ট্যাক্সোনমি একটা বললাম, এটার পার্থক্য পড়বে আলফা ট্যাক্সোনমি এন্ড হচ্ছে ওমেগা ট্যাক্সোনমি। এরপর যখন আমি আবার অ্যাঙ্গুলার কন্ট্রোল পড়াবো তখন হয়তো নেক্সট ক্লাসে আমি নেক্সট প্রশ্নগুলো আমি তোমাদেরকে বলে দিতে পারবো। আজকের ক্লাসের জন্য তোমাদের হচ্ছে সিস্টেমেটিক এন্ড হচ্ছে ট্যাক্সোনমির পার্থক্য, ঠিক আছে? খুব বেশি একটা পয়েন্টস হবে না, 4-5টা পয়েন্ট হয়তো হবে, দুইটা মিলে দুইটা এটার পার্থক্য খুব যেটা হচ্ছে যে বেশি একটা এটাতে বিভিন্ন এটা নিয়ে বিজ্ঞানীদের কি কিছুটা মতভেদ রয়েছে যে খুব একটা মানে এদের একটা এরা খুব ঘনিষ্ঠ সম্পর্কযুক্ত। কেমন যেটা আমরা বলছি যে সিস্টেমেটিকটা হচ্ছে একটা বৃহৎ পরিসরে বড় পরিসরে যে শ্রেণীকরণের নিয়ে কি করা হয়, উদ্ভিদের সাদৃশ্য বৈসাদৃশ্য এবং হচ্ছে এদের শনাক্তকরণ করা হয়, নামকরণ করা হয়, তারপর হচ্ছে শ্রেণীকরণ করা হয় এবং হচ্ছে অভিব্যক্তি নিয়ে আলোচনা করা হয়। সিস্টেমেটিকটা একটা বৃহৎ পরিসরে শ্রেণীকরণের আলোচনা এবং গবেষণাটাকে বলা হচ্ছে সিস্টেমেটিক। অপরদিকে ট্যাক্সোনমিটা হচ্ছে শুধু শ্রেণীকরণ নিয়ে আলোচনা এবং অনুশীলন করা হয়। কোথায়? ট্যাক্সোনমিতে, ঠিক আছে? তো ট্যাক্সোনমি সেই হিসেবে বলা যায় যে ট্যাক্সোনমি সিস্টেমেটিক্সের একটা অংশ, ঠিক আছে? আবার সিস্টেমেটিকটা শুধু ট্যাক্সোনমি না, যেটা বললাম যে আদার্স বৈশিষ্ট্য এটার মধ্যে থাকে। এখানে যেটা যে ট্যাক্সোনমির যে বৈশিষ্ট্যগুলো নিজস্ব যে বৈশিষ্ট্য, যে এখানে মূল উদ্দেশ্য হচ্ছে কি শ্রেণীকরণ করা, কিন্তু এখানে শ্রেণীকরণ করা ছাড়াও উদ্ভিদের বিভিন্ন ধরনের যে ভেরিয়েশন বললাম, যে প্লান্ট ডাইভার্সিটি, উদ্ভিদের বৈচিত্র্য, যে বিভিন্ন ধরনের এই যে 5 লক্ষাধিক উদ্ভিদ রয়েছে উদ্ভিদ জগৎটাতে, তাদের বিভিন্ন বৈশিষ্ট্যে আকার আকৃতিতে গঠনে বলো, জীবন বৈচিত্র্য ইভলিউশন বলো, ব্রিডিং এ বলো, বা হচ্ছে যে প্রজননের ক্ষেত্রে বৈশিষ্ট্য, বিভিন্ন ধরনের আকার আকৃতি গঠন বৈশিষ্ট্যতে বিভিন্ন প্রচুর পরিমাণে তাদের সাদৃশ্য এবং বৈসাদৃশ্য রয়েছে, পার্থক্য রয়েছে তাদের। এই পার্থক্যগুলো বা কোনো উদ্ভিদের শনাক্তকরণের ক্ষেত্রে বলো, নামকরণের ক্ষেত্রে বলো, শ্রেণীকরণ বলো, ওই ব্যক্তি এই জিনিসগুলো বা পরিবেশ এ সম্পর্কে এটাতে সিস্টেমেটিক্সে আলোচনা করা হয়। ট্যাক্সোনমিটা সিস্টেমেটিক্সের অংশ, বাট হচ্ছে সিস্টেমেটিক্সটাতে ট্যাক্সোনমির অংশ না, কিন্তু এটা আরো ব্যাপক আকারে করা হয়, ঠিক আছে? তো এরকম 3-4টা পার্থক্য আছে, তোমরা পড়বে এবং সেটা অবশ্যই কি ছোট মার্কসের জন্য, যেটা বললাম যে হয়তো পারে কুইজ কোশ্চেন বা 2-3 মার্কস, এর বেশি হয়তো হবে না, কিন্তু অবশ্যই তোমরা সেটা পড়বে। আরেকটা জিনিস কি বলেছি, আলফা ট্যাক্সোনমি এবং হচ্ছে কি ওমেগা ট্যাক্সোনমি। এটাকে ভাগ করেছে আলফা ট্যাক্সোনমি এবং ওমেগা ট্যাক্সোনমি। তোমাদের কতটুকু ড্রপ করেছে আমি আসলে বুঝতে করিনি, দেখে আমি আবার রিভাইজ করে যাচ্ছি। টিউরেল 1938 উদ্ভিদকে শ্রেণীবিন্যাসকে 3টা ভাগে ভাগ করেছে। একটা আলফা ট্যাক্সোনমি, যেটা কিনা পর্যাপ্ত বাহ্যিক বৈশিষ্ট্যের ভিত্তিতে বা মরফোলজিক্যাল বৈশিষ্ট্যের ভিত্তিতে যে শ্রেণীবিন্যাসটা করা হয় সেটাকে বলা হচ্ছে আলফা ট্যাক্সোনমি। এটাকে বলা হচ্ছে যে ডেসক্রিপটিভ বা ক্লাসিক্যাল ট্যাক্সোনমিও বলা হয়, ঠিক আছে? এবং হচ্ছে যে ওমেগা ট্যাক্সোনমিটা যেটা হচ্ছে এটাকে বাহ্যিক বৈশিষ্ট্য ছাড়াও এটাকে পর্যাপ্ত বৈশিষ্ট্যের ভিত্তিতে যে শ্রেণীবিন্যাসটা করা হয় সেটাকে বলা হয় ওমেগা ট্যাক্সোনমি। এক্ষেত্রে শুধু বাহ্যিক বৈশিষ্ট্য যেমন আলফা ট্যাক্সোনমিতে করা হয়, এখানে বাহ্যিক বৈশিষ্ট্য ছাড়াও অন্যান্য যে বৈশিষ্ট্যগুলো আছে যেমন কোষবিদ্যাগত বৈশিষ্ট্য থাকতে পারে, ব্রিডিং এর বৈশিষ্ট্য থাকতে পারে, এনভায়রনমেন্টাল বা পরিবেশগত বৈশিষ্ট্য সেটাও এটাতে অন্তর্ভুক্ত থাকে। এবং হচ্ছে কি এটাকে বায়োসিস্টেমেটিক্স ট্যাক্সোনমিও বলা হয়। আর আলফা ট্যাক্সোনমিটাকে যেটা বললাম ক্লাসিক্যাল ট্যাক্সোনমি বা ডেসক্রিপটিভ ট্যাক্সোনমিও বলা হয়, ঠিক আছে? আর খুব বেশি একটা পার্থক্য এদের নাই, যেটা বলা। আরেকটা হচ্ছে যে আরেকটা টাইপ হচ্ছে যে কি বলেছি নিউমারিক্যাল ট্যাক্সোনমি, যেটাতে কিনা কি হয় যে নিউমারিক্যাল ট্যাক্সোনমি কম্পিউটারের সাহায্যে শ্রেণীকরণ উপাত্তের বা শ্রেণীকরণের তথ্যের যে গাণিতিক বিশ্লেষণ করা হয় সেটাকে বলা হয় নিউমারিক্যাল ট্যাক্সোনমি, ঠিক আছে? এই 3টা টাইপের ট্যাক্সোনমির কথা বলেছি, যেটা কিনা ভাগ করেছে টিরোল নামে একজন বিজ্ঞানী 1938, ঠিক আছে? আরেকটা বলেছি যেটা প্রচলিত শ্রেণীবিন্যাস, প্রাকৃতিক, কৃত্রিম, জাতিজনী। সেটা তো আর ইয়াতে যেটা বলে এটার পর এটা যেটা ছিল যে প্রাকৃতিক, কৃত্রিম, জাতিজনী শ্রেণীবিন্যাস।
এই ধাপগুলোতে হচ্ছে কি প্রাকৃতিকটাতে অঙ্গসংস্থানিক বৈশিষ্ট্যের ভিত্তিতে বা মরফোলজিক্যাল বৈশিষ্ট্যের ভিত্তিতে শ্রেণীবিন্যাস করা হয়েছে, যেটা হচ্ছে ল্যামার্কের শ্রেণীবিন্যাস, বেন্থাম হুকারের শ্রেণীবিন্যাস, এগুলো হচ্ছে প্রাকৃতিক শ্রেণীবিন্যাস। কৃত্রিম শ্রেণীবিন্যাস একটি বা দুইটি বৈশিষ্ট্যের ভিত্তিতে করা হয়েছে, এটা হচ্ছে থিওফাস্টাসের শ্রেণীবিন্যাস ছিল, লিনিয়াসের শ্রেণীবিন্যাস ছিল। তো এই শ্রেণীবিন্যাসগুলো বিবর্তনের আগে, ডারউইনের বিবর্তন নীতির পূর্বে করা হয়েছে, এগুলোকে বলা হয় প্রি-ডারউইনিজম শ্রেণীবিন্যাস বা প্রি-ডারউইনিজম ক্লাসিফিকেশন। অপরদিকে পোস্ট ডারউইনিজম, ডারউইনের অরিজিন অফ স্পিসিস, চার্লস ডারউইনের অরিজিন অফ স্পিসিসের পরে যে শ্রেণীবিন্যাসগুলো সেটাকে বলা হয় পোস্ট ডারউইনিজম, যেটা জাতিজনিত শ্রেণীবিন্যাস। আমি শ্রেণীবিন্যাস পড়াতে গিয়ে তোমাদের শ্রেণীবিন্যাসের কালগুলো পড়িয়েছি। এই জিনিসগুলো আসলে একেবারে হচ্ছে একটু বেসিক টাইপের হয়ে যায়, কিন্তু তোমাদেরকে জানতে হবে শ্রেণীবিন্যাস। তোমাদেরকে যদি প্রথম থেকে যদি বুঝতে পারো যে এই শ্রেণীবিন্যাসগুলো, আমরা উদ্দেশ্য অনেক কিছু জানতে পারবো। এটা তোমাদেরকে এই সাবজেক্টে তোমাদের মাস্টার্সেও যে পাবে। তো বেসিক যে জিনিসগুলো সেদিকে যদি প্রথম দিকে খেয়াল করো, যে এই শ্রেণীবিন্যাস সম্পর্কে যে প্রথম দিকে ধারণের কথা যেটা বললাম, যে থিওফাস্টাসের শ্রেণীবিন্যাস পড়াতে গিয়ে বললাম, হার্বের কথা বললাম, বা বিরুতের কথা বললাম, গুল্মের কথা বললাম, বৃক্ষের কথা বললাম। এই জিনিসগুলো যদি তোমরা প্রথমে জানতে পারো, তোমরা কিন্তু আসলে গাছ চিনতে গেলে কিন্তু বোটানি স্টুডেন্ট হিসেবে গাছ চিনতে গেলে কিন্তু অনেক জিনিসই তোমরা বলতে পারবে। যে এখন গাছ দেখলে বলতে পারবে যে কোন গাছটা বিরুৎ বা হাড়, কোন গাছটা গুল্ম, কোন গাছটা বৃক্ষ, আমরা সহজে কি জানতে পারবো, তাই না, এই জিনিসগুলোতে। ঠিক আছে, তো নেক্সট ক্লাসে ইনশাল্লাহ আমি তোমাদেরকে জাতিজনিত শ্রেণীবিন্যাস, অ্যাংলো প্রান্তীয় শ্রেণীবিন্যাস শুরু করব। সেই পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, বাসায় থাকো। সবার জন্য অনেক দোয়া, আন্তরিক শুভেচ্ছা। আমার জন্য তোমরা দোয়া করবে। ঠিক আছে, আল্লাহ হাফিজ।